আচ্ছা সুদীপ, এইটুকু একটা পদ্ম পাতার মধ্যে আমরা চারজন উঠবো কিভাবে? এই তো দেখছি আবার নতুন করে এক বিপদ উদয় হলো। বিপদ? বিপদের সময় বুদ্ধিকে স্থির রেখে বিচক্ষণতা দিয়ে কাজ করতে হয়, তাই না অগ্নি? আর তাহলেই তো উপায় খুঁজে পাওয়া যায়। কিন্তু আচার্যদেব, এই ক্ষেত্রে কোন উপায় কাজে লাগতে পারে সেটাই তো বুঝতে পারছি না। ঠিকই ঠিকই, মাফ করবেন আচার্যদেব, মাথা ঠান্ডা রেখেই হোক বা গরম করেই হোক, এই ক্ষেত্রে এটা কিন্তু প্রায় অসম্ভব। তোমরা এটাকে যতটা অসম্ভব ভাবছো, এটা কিন্তু অতটা অসম্ভব নয়। তাছাড়া এর আগে তো অগ্নি, ভূমি, হৈমি সবাই অনেক অসম্ভব কাজকে সম্ভব করেছে। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এটাও পারবে, শুধু একটু গভীরভাবে ভাবা দরকার। ও যত ইচ্ছে গভীরে গিয়ে ভাবা হোক না কেন, এই ক্ষেত্রে এই কাজটা একেবারেই অসম্ভব বলেই আমার মনে হচ্ছে। আমি ছোটবেলায় একটা কথা শুনেছিলাম যে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, তো কিন্তু সেটা এই ক্ষেত্রে একেবারেই সম্ভব নয়। ওটা একটা কথার কথা মাত্র। দাঁড়াও দাঁড়াও বুদ্ধিরাম, তুমি কি বললে? আরেকবার বলো। ওটা একটা কথার কথা, এই কথার কোনো গুরুত্ব নেই রাজকন্যা। বুদ্ধিরাম, গুরুত্ব আছে। এগুলো শুধু কথার কথা নয়, এইসব কথা খুব ভেবে চিন্তে ব্যবহার করা হয়। তুমি বলো না আরেকবার। ওই তো এই যে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। আচার্যদেব, আমার মনে হয় আমি কিছুটা বুঝতে পারছি। বুদ্ধিরাম যে কথাটা বলল তার অর্থ হলো, আমরা যদি একে অপরকে ভালোবাসি, বিশ্বাস করি, একে অপরের ভালো চাই, তাহলে সত্যি যে কোনো অবস্থায় আমরা সামান্য জায়গাতেও নিজেদের মানিয়ে নিতে পারবো। সত্যি তো তাই। একে অপরের প্রতি ভরসা থাকলে, বিশ্বাস থাকলে সবকিছু তো সম্ভব। কি তাই তো? হ্যাঁ অগ্নি, একদম ঠিক। তাহলে সবাই চলো আমার সাথে, আমরা ওই পদ্ম পাতার কাছে যাই। কিন্তু একটা কথা মনে রেখো, সবাই কিন্তু একটা পা রাখবো পদ্ম পাতায়, তাহলে সবার জায়গা হবে। আর হ্যাঁ, সবাই সবাইকে ধরে দাঁড়াবো, তাহলে কেউ পড়বো না। শোনো, যা করার তোমাদের কিন্তু খুব দ্রুত করতে হবে, খুব দ্রুত। আর মনে রাখবে, একবার যদি এই পাতা ভেসে চলে যায় তাহলে তোমাদের কিন্তু আর তারার দ্বীপে যাওয়া হবে না। হ্যাঁ নির্মলা, আর দেরি করে লাভ নেই। চল বুদ্ধিরাম, হৈমি, অগ্নি, চলো। এই দেখ, এই তো পাতাটা বড় হচ্ছে। কি বুদ্ধিরাম, দেখলে তো? রাজকন্যা ঠিক কথাই ভেবেছিলেন। এবার আমরা বলতে পারি পদ্ম পাতায় চারজন। এবার সে কথা বলতে মাথা নেই সেনাপতি পুত্র। সত্যি যে পাতায় আমরা চারজনে চড়তে পেরেছি এই যথেষ্ট। এইবার তোমরা যাত্রা শুরু করো। এই যাত্রাপথের প্রথম পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ, তবে মনে রেখো সামনে কিন্তু আরো কঠিনতর পরীক্ষার মুখোমুখি হতে হবে তোমাদের। যাত্রাপথ কিন্তু আরো দুর্গম হয়ে উঠবে, সেসব অতিক্রম করতে হবে তোমাদের। কোনো মতেই মানসিক জোর হারালে চলবে না। আর হ্যাঁ, বিচক্ষণতাকে কখনো বিসর্জন দেবে না, তবেই তোমরা সফল হবে। আমার দৃঢ় বিশ্বাস, সফল তোমরা হবেই। রানীমা এটা কি করছেন গো? আমাদের মহারানীর অনেক মহিমা, শুধু দেখে যাও ওই ভাগ্যের ঝরনায় যাওয়ার জন্য মহারানী কি কি উপায় বার করেন।
এই হচ্ছে আমাদের বাহন, এতে করেই আমরা পৌঁছে যাব ভাগ্যের ঝর্ণায়। নে উঠে পড় সকলে। রানীমা, আমরা সবাই তো উঠে পড়লাম, এবার কি তাহলে? হ্যাঁ কলকা, এইবারই সেই যাত্রা, এতদিন ধরে যে যাত্রার জন্য আমি অপেক্ষা করে আছি। অবশেষে অবশেষে আমরা এবার পৌঁছে যাব ভাগ্যের ঝর্ণার কাছে। কিন্তু রানীমা, মানচিত্রটা একবার দেখে নিন না। না মানে কোন পথে আমরা এগোবো সেটাই আর কি। এই তো। মানচিত্র ইঙ্গিত দিচ্ছে এইদিকে যাওয়ার, এইদিকে এগোলেই আমরা পৌঁছে যাব ভাগ্যের ঝর্ণায়। মনোজা, বলছি অগ্নিভূমি ওরা কি করছে একবার দেখে নিলে পারতিস তো। কোনো দরকার নেই ওদের কথা ভাবার এখন, যা পারে করুক। সব ফেলে আগে আমাকে পৌঁছতে হবে এখন ভাগ্যের ঝর্ণায়। পিশাচ বলেছে ওই ভাগ্যের ঝর্ণার জল মোহিনী যেন না খায়, মরণ দশা। বেশ, তাহলে আমি যদি ওদের এখন ঝর্ণা পর্যন্ত পৌঁছতে না দিই তাহলে কেমন হয়? একদম ঠিক ভেবেছিস তুই, একদম ঠিক পথে যাচ্ছিস পিশাচিনী। এখানে মোটু চা সবাই রয়েছে, এখানে দেখতে পেলে কি হবে? কেউ দেখতে পাবে না আমাকে, কেউ শুনতেও পাবে না, কেবল তুই পাবি। পিশাচিনী, কি বিড়বিড় করছো বলো তো? কার সঙ্গে কথা বলছো? বলুন দশা, আমি কই না তো, আমি ওই আর কত দূর যেতে হবে ঝর্ণার জলের জন্য সেটাই মনে মনে বলছিলাম। আটকা ওরে, মোহিনীর এই যাত্রা তুই বন্ধ কর, বন্ধ কর পিশাচিনী। কিন্তু মোহিনীর মায়া শক্তি যদি কিছু করে বসে তখন কি হবে? আমি আমার পিশাচ শক্তি মোহিনীর থেকে অকেজো করে রাখছি, দেখাই যাক না ওর মায়া শক্তি ওকে বাঁচাতে পারে কিনা। ভূমি, অগ্নি, শুধু একটা কথা মনে রেখো, জোয়ারের সাথে সাথে যেরকম সিঁড়ি তৈরি হবে ঠিক ভাটার সঙ্গে সঙ্গে সিঁড়িটা মুছতে শুরু করবে, তাই যা করবে খুব দ্রুত করবে। মনে থাকবে উর্মিমালা, আমরা যত দ্রুত সম্ভব ওই সিঁড়িতে উঠে যাব। আর একটা কথা মনে রেখো, ওই জ্যোৎস্নার সিঁড়িতে ওঠার আগেও তোমাদের সামনে আরো এক বাধা আসবে, সেই বাধা থেকেও তোমাদের উত্তীর্ণ হতে হবে বিচক্ষণতা দিয়ে। হ্যাঁ আচার্যদেব, যত বাধাই আসুক না কেন আমরা সর্বশক্তি দিয়ে সেই বাধা অতিক্রম করব। না অগ্নি, আর শক্তি নয়, এবার বুদ্ধির পরীক্ষা। শক্তির পরীক্ষায় তোমরা ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছ, আর বুদ্ধির পরীক্ষাতেও তোমরা পারবে, এই আমার দৃঢ় বিশ্বাস। আর এইভাবেই তোমাদের পৌঁছে যেতে হবে শেষ লক্ষ্যে। বিজয়ী ভব। আমার বিশ্বাস তোমরা সফল হবে, শুধু ভয় মুক্ত থেকো। আমার শুভেচ্ছা রইল। আমার কিন্তু আবার চিন্তা হচ্ছে, আবার কোন বাধায় আটকে পড়বো কে জানে। হ্যাঁ রে হৈমি, আচার্যদেব তো স্পষ্ট করে কিছু বলেও গেলেন না, শুধু বলেন বুদ্ধির পরীক্ষা। কিন্তু দেখা যাক এবার কোন বাধা অপেক্ষা করে আছে আমাদের জন্য। সুনন্দী মিত্র, এই বুদ্ধির বিষয়ে আমি আপনাদের খুব বিশেষ সাহায্য করতে পারবো বলে মনে হয় না। যদিও আমার নামটা বুদ্ধিরাম, কিন্তু বুদ্ধি দিয়ে আমি আপনাদের সাহায্য করতে পারবো না, ওই বিষয়ে আমি একটু কাঁচাই আছি। ভাগ্যিস তুমি বললে বুদ্ধিরাম, না হলে তো আমরা জানতেই পারতাম না যে তুমি বুদ্ধি দিয়ে আমাদের কোনো সাহায্য করতে পারবে না।
হ্যাঁ, বুদ্ধি দিয়ে হয়তো বুদ্ধিরাম আমাদের কোনো সাহায্য করতে পারছে না, কিন্তু শক্তির ব্যাপারে তো আর কথাই নেই। বুদ্ধিরাম সেখানে একাই 100। কি বুদ্ধিরাম, তাই তো? তা কেন সেনাপতি পুত্র, শক্তির ব্যাপারে আমি অন্তত আপনার পাশে ঢাল হয়তো থাকতে পারবো। হ্যাঁ, সে হয়তো পারবে। বুদ্ধিরাম, বিপদের সময় পাশে থাকাটাই অনেক। আর তাছাড়া সবাই তো সবকিছু পারে না, তাই না? বন্ধুর মতো যারা পাশে থাকে তাদের তুলনা হয় না, আর তুমি হলে তাদের মতোই একজন বন্ধু, তাই তো? তাই তুমি পাশে থাকলে আমাদের মনের বলও বেড়ে যায়। সে তো আমি সবসময় রাজকন্যা আপনাদের পাশে আছি, এটা তো আমার কর্তব্য। ওই দেখো, দেখতে পাচ্ছিস? আমার মনে হয় আমরা তারার দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছি। মরণ দশা পিশাচ যখন সম্মতি দিয়েই দিয়েছে, তখন আর শুভ কাজে দেরি করা ঠিক হবে না। মোহিনী এখন উৎকণ্ঠায় আছে কখন গিয়ে পৌঁছবে ঝর্ণার কাছে। দাঁড়া মরণ দশা, দেখাচ্ছি মজা এবার। আমলে যাব মোহিনী, ওই দেখ ওই দেখ একটা পাহাড়, ওই পাহাড়ে নিশ্চয় একটা ঝর্ণা আছে। দেখ ওই যে। কোথায় কোথায় দেখছো বলো তো? ওটা একটা শুকনো পাহাড়। ও তাই বুঝি? আমলে যা, আমার মনে হলো ওখানে বুঝি ঝর্ণাটা আছে। আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলেও আমাদেরকে চারপাশটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। মহারানী, আপনি কিছু ভাববেন না, আমরা আশেপাশে তেমন কিছু দেখলে আপনাকে জানাবো। রানীমা, বলছি মানচিত্রটা একবার ভালো করে দেখুন না। যদি ঝর্ণা আশেপাশেই থাকে তাহলে তো মানচিত্রতে হদিশ থাকবে। না না, এখন আমাদের আরো অনেকটা পথ যেতে হবে ঝর্ণা পর্যন্ত পৌঁছতে গেলে, দেরি আছে। ও মা, তাই নাকি? যা মরণ দশা। ওই ওই তো ওইদিকে ওইদিকে আরেকটা পাহাড়, ওইখানে নিশ্চয়ই ঝর্ণা আছে। দিয়েছি মেঘকে ছেঁদা করে। দেখি মোহিনী, মরণ দশা তুই কি করে পৌঁছস ওই ঝর্ণায়। তোকে কি আমি এত সহজে স্বস্তি দিতে পারি রে? কি বলছো বলো তো? কোথায় দেখছো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় পাহাড়? কি রানীমা, এ আবার কি হলো রানীমা? রানীমা, একে মেঘ তো ফেটে যাচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না রে মোহিনী। এ হলো পিশাচ শক্তি। মরণ দশা তোর মায়া শক্তি এর কাছে নস্যি রে। আমাদেরকে বাঁচান রানীমা, কিছু একটা করুন, এভাবে নিচে পড়লে তো আর রক্ষে নেই। ও মা গো, ওই নে কিছু একটা পা পড়ে গেলে হাত ধর সমস্ত ভেঙে গুড়িয়ে যাবে রে। যা হবার তোদের হবে। মায়া শক্তি তোদের রক্ষা করতে পারবে না। মরণ দশা, আমার কাছে তো পিশাচ শক্তি আছে। মহারানী, নিচে তো শুধু পাথর আর পাথর, পড়ে গেলে তো আত্মা সব ভেঙে যাবে। কিছু একটা করুন মহারানী। ঠিক আছে সবাই? অলকা জাবালি চাকতি হ্যাঁ মহারানী। কোনো মতে বেঁচে গেল, কোনো মতে। মরণ দশা, এরপর দেখি কি করে রেহাই পায়। কি অপূর্ব দৃশ্য! সত্যি অপূর্ব দৃশ্য। রাজকন্যা, এই দ্বীপেই আমাদের এবার নামতে হবে। সেনাপতি পুত্র, একটা বিষয় তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না।
এই যে সিঁড়ির কথা আমরা এতক্ষণ শুনলাম, মানে যেটা বেয়ে আমাদের উপরে উঠতে হবে, তার তো কোনো নামগন্ধই নেই। ঠিক বলেছো বুদ্ধিরাম, ওই সিঁড়ি এখানে তো কোথাও দেখতেই পাচ্ছি না। না না, আচার্যদেব যখন বলেছেন তখন নিশ্চয়ই কোনো সবাই সাবধান, ভূমিকম্প হচ্ছে, সবাই নিজেকে খুব সামলে রেখো। এভাবে দুটো রাখলে তো মাটিতে গড়িয়ে পড়ে যাবো। হ্যাঁ, সবাই মাটিতে শুয়ে পড়ো, মাটি আঁকড়ে ধরো, কেউ যেন কোনোভাবে জলে গড়িয়ে না যায়। শুয়ে পড়ো। এ আবার কেমন নতুন বিপদ উদয় হলো। উঠকো না। এই তো কম্পতে থেমে গেছে, এরকম কেন হলো বলতো? রাজকন্যা হবে বুদ্ধিরাম, ওই দেখো। হরিকা, জাবালি, চাকতি, তোরা সব ঠিক আছিস তো? হ্যাঁ মহারানী, এ যাত্রায় খুব জোরে বেঁচে গেছি। সত্যি রানীমা, আপনার জন্য প্রাণটা টিকে গেল। উহ, যা ভয় পেয়ে গেছিলাম। যা বলেছিস মরণ দশা, কোথা থেকে কথা নেই বার্তা নেই, এই ঝোঁককে এসে চাপলো বল দেখি। কিন্তু রানীমা, এমনটা কি করে হলো? আমরা তো বেশ যাচ্ছিলাম। সেটাই তো ভাবছি, এমনটা ঘটলো কি করে? আমার মায়া শক্তি তো কাজ করলোই না, তার থেকে বড় কথা, ভাসমান মেঘ এইভাবে দুভাগ হলো কি করে? কোনো বিশেষ শক্তির ছাড়া তো এটা সম্ভব না। বিশেষ শক্তি? কি বিশেষ শক্তি রানীমা? তার মানে কি অন্য কেউ শক্তি প্রয়োগ করে কিছু করলো? একদমই তাই। কেউ একটা চাইছে না আমরা ভাগ্যের ঝর্ণা পর্যন্ত পৌঁছই। আমাদের এই যাত্রা নষ্ট করে দেওয়ার জন্য আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে। দিব্যাচার্য, দিব্যাচার্যের কাজ আমাদের বিপদে ফেলার জন্যই মরণ দশা এই কাণ্ডটা ঘটিয়েছে। দিব্যাচার্য, দিব্যাচার্য পারবে না, পারবে না। দিব্যাচার্য চাইলেও আমাকে আর আটকাতে পারবে না। মনোজা, তাহলে তুই ভাবছিস কি কিভাবে দিব্যাচার্যের মোকাবেলা করবি? পিশাচের সাহায্যে, পিশাচের সাহায্য নেব আমি। দেখবো দেখবো কে আমায় আটকাতে পারে। মনোজা, এ আবার কেমন তোর কথা? যে তাকে আটকাতে চাইছে সেই পিশাচের কাছেই সাহায্য চাইবে মোহিনী? মরণ দশা, ব্যাপারখানা কোন দিকে যাবে কে জানে। শ্রীপতি পুত্র, ওটা আবার কি? অন্যভাবে আলো পড়ছে কেন? বুদ্ধিরাম, এই সরল ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। দেখো, এই আলোর অংশ ধরেই গড়ে উঠবে সেই সিঁড়িটা, আর সেই সিঁড়ি বেয়েই আমাদের পৌঁছতে হবে চাঁদে। তাহলে আমরা আর অপেক্ষা করছি কেন? আমরা এগিয়ে যাই। উর্মিমালা তো বলেছিল সময় নষ্ট না করতে। এসো। দেখি এবার কি শুরু হলো? আমার মনে হয় মাটিতে শুয়ে পড়তে হবে। সবাই তৈরি হয় নাও। কি ওটা আবার কি?